আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালের শুরু থেকেই আমরা মূলত থিম ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। তার মানে এটা হচ্ছে থিম ডেভেলপমেন্টের মূল পর্ব, এখান থেকেই শুরু। সেক্ষেত্রে আমরা প্রথমে আজকে আলোচনা করব শপিফাইয়ের যে থিমের ফোল্ডার এবং ফাইল স্ট্রাকচারগুলো কিভাবে থাকে, এটা কিন্তু জানাটা আবশ্যক। কারণ পরবর্তীতে আমি শুধু সিম্পলি বলে যাব যে এখান থেকে আমি একটা স্নিপেট তৈরি করলাম, এখান থেকে আমি একটা সেকশন তৈরি করলাম, তো এগুলো কোথায় থাকতেছে এই ফাইলগুলো, এগুলো কিন্তু জানাটা খুব আবশ্যক। তো এটার জন্য আমরা প্রথমে আমাদের স্টোরে লগ ইন করি। তো স্টোরে আমরা যখন লগ ইন করবো, পার্টনার ড্যাশবোর্ডে আসবো, তখন এখান থেকে একটা পার্টনার্স অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর আমরা আমাদের অনলাইন স্টোর থেকে থিমসে চলে আসবো। সো এখানে আমাদের থিমগুলো এখানে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের অলরেডি একটা থিম অলরেডি আমরা দেখছিলাম এর আগে, ডন থিম, যেটা ফ্রি থিম। তো এইটার যে স্ট্রাকচারটা এটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আমরা প্রথমত এই যে তিনটা ডট চিহ্ন আছে এই বাটনটাতে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে এডিট কোডে ক্লিক করলে আমরা এই রকম একটা এডিটর পাবো, যেখানে আমাদের সব কিছু ফাইল ফোল্ডারগুলো এখানে থাকবে। তো এটা হচ্ছে শপিফাইয়ের ডিফল্ট একটা এডিটর। তো এই এডিটরটা আগের থেকে অনেক ডেভেলপ করা হয়েছে। আমরা চাইলে এখান থেকে আমরা ডেভেলপ করতে পারি, অথবা শপিফাই CLI 3, যেটা রিসেন্টলি আমাদের আপডেটেড যে CLI শপিফাই আমাদেরকে দিয়েছে, আমরা সেটাও ইউজ করতে পারি। সেটা ইউজ করে আমরা লোকালে থিম ডেভেলপমেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে একটু দ্রুত হবে। আর যদি আপনারা চান যে শুরুর দিকেই যে আমি পারতেছি না CLI সেট আপ করতে, বা ওইভাবে আমি বুঝতেছি না, তো সেক্ষেত্রে সব কিছুই ঠিক থাকবে। এই ফাইল ফোল্ডারগুলো যেভাবে যেভাবে আছে সেভাবেই ঠিক থাকবে। শুধু ওইখানে যেরকম করে দেখা যাচ্ছে একটার পর একটা হয়তো এই রিয়ারেঞ্জটা একটু ভিন্ন হতে পারে, কিন্তু নেমগুলো সবগুলোই ঠিক থাকবে। তো আমরা যদি CLI দিয়ে শুরু করি বা করি, তাহলে আপনি এখান থেকেও করতে পারেন, অথবা আমাদের সঙ্গে সঙ্গে CLI ইউজ করেও করতে পারেন। তো আজকে আমরা সেদিকে না যাই, ওটা নিয়ে আমরা কিভাবে CLI সেট আপ করবো সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে শপিফাইয়ের থিম স্ট্রাকচার নিয়ে। তো শপিফাই থিম স্ট্রাকচারে বেশ কয়েকটা কমন যে জিনিস ফোল্ডার থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই কয়টার মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে কোনো ফোল্ডার থাকে না। তার মধ্যে হচ্ছে লেআউট, টেমপ্লেটস, সেকশনস, স্নিপেটস, কনফিগ, অ্যাসেটস এবং লোকালস। এখান থেকে কোনো একটা ফোল্ডার যদি মিসিং থাকে তাহলে আমাদের এরর রিটার্ন করবে। তাহলে এটা মুখস্থ করার তেমন কিছু নেই। আমরা চাইলে আমরা যে কোনো জায়গা থেকে এরকম আমরা থিমকে ডাউনলোড করে এই ফোল্ডারগুলো নিয়ে নিতে পারি। এখানে আমরা এই তিনটে ডটে ক্লিক করে আমরা যদি ডাউনলোড থিম ফাইলে যদি ক্লিক করি, তাহলে এখানে একটা ইমেইলে, যে ইমেইলে এই অ্যাকাউন্টটা যে ইমেইলের আন্ডারে আছে, তো সেই ইমেইলে একটা ইমেইল চলে যাবে থিমটা ডাউনলোড করার জন্য। তো ওখানে গেলে এই ইমেইলটা আমরা যখন পেয়ে যাব, তখন ওখানে ক্লিক করলে এই থিমটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হলে মূলত এরকম ফোল্ডারগুলো সহ সবকিছুই, কোড সহ সবকিছু ডাউনলোড হয়ে যাবে। তো সেটা কথা না, এখানে হচ্ছে কথা হচ্ছে যে আমাদের কোন ফোল্ডারে কি কি থাকে এবং কোনটার কি কাজ, এটা আমরা দেখব। তো এটার জন্য আমরা প্রথমত যাই হচ্ছে লেআউট ফোল্ডারে। বেসিক্যালি লেআউট ফোল্ডারে যেটা হচ্ছে ফ্রি থিম, আর একটা হচ্ছে এবার শপিফাইয়ের যে থিমের যে প্ল্যানগুলো যে আছে, শপিফাই প্ল্যান, সেটা হচ্ছে যে বেসিক থাকতে পারে, আবার অ্যাডভান্স থাকতে পারে, আর একটা থাকে প্লাস। তো যেটা প্লাস সেটার মধ্যে লেআউট দু চারটা বেশি থাকতে পারে এখানে, তবে সেগুলো হচ্ছে যে ততটা কাজের না। মূল যে লেআউট যেটা, সেটা হচ্ছে বর্তমানে যখন আমরা এই স্টোরটাকে পাবলিশ করি নাই কোনো ডোমেইনে, ততক্ষণ পর্যন্ত আমাদের যে পাসওয়ার্ড, যে আমাদের পাসওয়ার্ড যেই পেজটাতে চায়, যে লেআউটটাতে চায়, সেটা হচ্ছে সেই লেআউটটা হচ্ছে এটা পাসওয়ার্ড ডট লিকুইড। এটা হচ্ছে এখান থেকে আসতেছে। তো আমরা চাইলে এই পাসওয়ার্ড ডট লিকুইডের আন্ডারে আরও বেশ কয়েকটা লেআউট আমরা ক্রিয়েট করতে পারি। সেমভাবে থিম ডট লিকুইড যেটা, এটার আন্ডারেও আমরা বেশ কিছু এখানে ফাইল ক্রিয়েট করতে পারি। এই যে এইটার আন্ডারে, এই থিমের আন্ডারে আমরা আরও নেম দিয়ে আরও একাধিক এরকম লেআউট আমরা তৈরি করতে পারি। কিন্তু মেইন ফাইল হচ্ছে পাসওয়ার্ড ডট লিকুইড এবং থিম ডট লিকুইড।
পাসওয়ার্ড ডট লিকুইড হচ্ছে একটা ল্যান্ডিং পেজও আমরা এটা বলতে পারি, যে লেআউট ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে ল্যান্ডিং পেজ। যেমন আমরা যদি আমাদের যদি সরাসরি যদি আমরা এটা ভিউ করতে চাই এই স্টোরটাকে, তাহলে এই যে এরকম আমরা যে পেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজ বলতে কোন ল্যান্ডিং পেজ? এই যে লেআউটের থিম ডট লিকুইড নামে যে পেজটা আমাদের আছে, এইখান থেকে এই কোডগুলো কিন্তু এখানে আমাদের চলে আসতেছে। এই যে এখানে যে HTML ব্লক, এখানে হেড, হ্যাঁ, তারপরে বডি, সবকিছু এখানে আছে। তো এইটার ভিতরে আমরা অনেকগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি যে খুব বেশি কন্টেন্ট নাই যে এখানে আমরা এখানে লোড হচ্ছে। তো এই কন্টেন্টগুলো আবার ডাইনামিক, প্রতিবারে চেঞ্জ হচ্ছে। তো ব্যাপারগুলো হচ্ছে আমাদের যে বডির ভিতরে কিছু ডাইনামিক জিনিসপত্র দেওয়া আছে, যেটা অন্যান্য থিমের ফাইলের সঙ্গে রিলেটেড বা ইনক্লুড করা আছে বা রেন্ডার করা আছে, যেটা আমাদের এই রকম লেআউট অনুযায়ী প্রতিবারে টেমপ্লেট অনুযায়ী এগুলো হচ্ছে এই ডাটাগুলো আমাদের লোড হচ্ছে। তো এই ডাটাগুলো লোড হওয়ার পিছনে কি কারণ, কিভাবে হচ্ছে, এগুলো আমরা পরবর্তীতে জানবো। আপাতত জানি যে লেআউটের ভিতরে যে ফাইলগুলো থাকে এগুলো মূলত ল্যান্ডিং পেজ হিসেবে পরিচিত। এরপরে আসতেছি আমরা টেমপ্লেটসে। ওকে, টেমপ্লেটসে আমরা যে আমরা এখানে ইয়েগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রায় 14টা কি 15টার মতো আমাদের টেমপ্লেট আমাদেরকে ডিফল্টভাবে দেওয়া হয়। এখানে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এখানে যে কটা টেমপ্লেট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কমন, ঠিক আছে? এই কটাই থাকবে, এর বাইরে কোনো টেমপ্লেট হয় না। এখন আমি চাইলে যদি একাধিক আর্টিকেল পেজ বা একাধিক আর্টিকেল টেমপ্লেট বানাতে চাই, তো আর্টিকেলে ক্লিক করার পরে এখানে দুটো টাইপ আছে, জেসন টেমপ্লেট হবে নাকি লিকুইড হবে। যদি আমরা লিকুইড টেমপ্লেট বা জেসন টেমপ্লেট যেটাই দিই না কেন, সেটা কিন্তু এই আর্টিকেলের আন্ডারেই হবে। যেমনটা আমরা লেআউটের ভিতরে দেখলাম যে থিম লেআউট যদি আমরা আরও বানাতে চাই থিম ডট লিকুইড বাদে, তাহলে হচ্ছে যে থিম ডট তারপরে একটা নেম তারপরে ডট লিকুইড, এইরকম করে ওইটার আন্ডারে তারপর দিতে হবে। কিন্তু বাই ডিফল্ট আমরা আর্টিকেল ডট লিকুইড যেটা বা আর্টিকেল ডট জেসন যেটা, সেটা আমরা পাচ্ছি। তো এই জিনিসগুলো হচ্ছে, এই ফাইলগুলো হচ্ছে এই টেমপ্লেটসের আন্ডারে। এবং মজার বিষয় হচ্ছে এই যেমন এখানে 404.json, এইটার মধ্যে কিছু সেকশন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে হতে পারে আমাদের এই সেকশনগুলো আমাদের আসতেছে হচ্ছে নিচের থেকে, এই যে এখান থেকে সেকশন থেকে এখানে আসতেছে। তো এই সেকশনগুলো এইভাবে কিভাবে রেন্ডার হচ্ছে, তো এটা জেসন ফাইল যেহেতু, তো এই জেসন ফাইলে আমাদের হচ্ছে শুধুমাত্র এরকম জেসন কোডই আমাদের অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে আমরা এখানে লিকুইড ফাইলও নিতে পারি এটার পাশাপাশি। যদি লিকুইড ফাইল হয় তাহলে এখানে এরকম আর জেসন কোড আর নেবে না, তখন লিকুইডের জন্য আমাদের অন্য ফোল্ডারে আমরা নিচে আসতেছি এটার জন্য, অন্য ফোল্ডারে যে ফাইলগুলো আছে আমরা সরাসরি এখান থেকে রেন্ডার করে দিতে পারি। আর জেসন ফাইলের ক্ষেত্রে আমরা এখান থেকে শুধুমাত্র সেকশনগুলোকে রেন্ডার করে দিতে পারি। তো জেসন এবং ডট জেসন এবং ডট লিকুইডের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। তো এক্ষেত্রে যেগুলো হচ্ছে লিকুইড ফাইল, এখানে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমরা 404 মধ্যে যে আমরা সেকশনটা বা অবজেক্টটা পাবো, সেটা মাত্র এই টেমপ্লেটের মধ্যেই শুধুমাত্র ওই অবজেক্টের যে কন্টেন্টগুলা, যে ভেরিয়েবলগুলো আছে সেগুলোই শুধু ওখানে অ্যাক্সেসেবল। অন্যান্য যে আর্টিকেল ডট জেসন বা অন্যান্য যে টেমপ্লেটগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এই সব অবজেক্ট পাবে না। তো সেগুলো পাওয়ার জন্য ব্যবস্থা করা যেতে পারে, বাট বাই ডিফল্ট এটা নির্দিষ্ট কিছু আমাদের বিধিনিষেধ আছে যে এটার মধ্যে যে এই অবজেক্টের ভেরিয়েবলগুলো এই টেমপ্লেটের মধ্যেই পাবে। যেমন প্রোডাক্ট টেমপ্লেটের মধ্যে প্রোডাক্ট অবজেক্টটাই থাকবে, তারপরে কালেকশনের মধ্যে কালেকশন অবজেক্টটা থাকবে। তো এইরকম প্রতিটা টেমপ্লেটের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু অবজেক্ট আছে, নিজস্ব কিছু অবজেক্ট আছে যেগুলো নিয়ে কাজ করে। আবার কিছু অবজেক্ট আছে যেগুলো আছে গ্লোবাল, যেগুলো হচ্ছে সব জায়গা থেকে আমরা অ্যাক্সেস পাবো। যেমন এই যে এখানে হেডারের মধ্যে যদি আমরা ওই নেভিগেশনের যদি কোনো কিছু আমরা নিয়ে আসতে চাই, তো সেটা হচ্ছে গ্লোবাল। আমরা যে কোনো জায়গা থেকে ওই লিঙ্কগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো সেটাকে গ্লোবাল রাখার কারণ হচ্ছে এইরকম হেডারে ইউজ করার জন্য। এই হেডারটা তো সব জায়গায় আমরা পাচ্ছি। এই হেডার এবং ফুটার যে দুটো আছে, এই দুটোর কন্টেন্ট বা ডাটা আমাদের কিন্তু কমন, সব জায়গায় আমরা পাচ্ছি। এরপরে আসতেছে যে এগুলো হচ্ছে টেমপ্লেট, এবং এই টেমপ্লেটগুলোর কার কি কাজ এটা আমরা
বিস্তারিত, এটা অনেক কিছু, এটা ডেভেলপমেন্টের পুরোপুরি অংশ। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে সেকশনস। যদিও আমরা অলরেডি এটার কথা বলে নিছি যে এই সেকশনগুলো মূলত আমাদের এইরকম টেমপ্লেটসে ইউজ হবে। যেমন এখানে জেসন ফাইল আছে, এই জেসন ফাইলে যদি এই মেইন 404 এই টেমপ্লেটটা যদি সেকশনে যদি তৈরি করা না থাকে, আমরা যদি এটা এখানে এভাবে খুঁজি মেইন 404, এই যে এটা সেকশনসের আন্ডারে আছে, কিন্তু এটা যদি এখানে না থাকে আর আমরা যদি এটা ডিলিট করে এটা যদি আমরা এখানে সেভ দিতে যাই কোনো কিছু চেঞ্জ করে, তাহলে কিন্তু নেবে না, এরর দেখাবে। সে কিন্তু এখানে যখন সেভ দিচ্ছি তখন সে খুঁজতেছে সেকশনসের সেকশন ফোল্ডারের ভিতরে গিয়ে, সেকশনস ফোল্ডারের ভিতরে গিয়ে সে এই সেকশন নামে যে সেকশনটা আছে কিনা সেটা আগে খুঁজতেছে। যদি খুঁজে দেখে নাই তাহলে একটা এরর দেবে। তার মানে এটা পুরোপুরি রিলেভেন্ট এটার সঙ্গে। তার মানে সেকশনসগুলো এখানে থাকতেছে আমাদের হচ্ছে এই যে সেকশনস টেমপ্লেটের ভিতরে যা কিছু আছে, জেসন যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এখান থেকেই রেন্ডার হচ্ছে। তো এরকম একাধিক সেকশনস আছে, এই সেকশনগুলো হচ্ছে একটা করে পার্ট। লাইক আমরা কিন্তু এই যে হেডার এবং এই যে একটা আমাদের অ্যানাউন্সমেন্ট বার যে দুটো আছে, এই দুটো কিন্তু দুটো ভিন্ন ভিন্ন সেকশনস। এরপরে আসতেছে আমাদের এরকম একটা ব্যানার উইথ এরকম বাটনস, তারপরে এরকম টেক্সট আসছে, এটা কিন্তু একটা সেকশনের আন্ডারে। তারপর এটা একটা সেকশন। তো প্রতিটা এই সেকশনগুলো হচ্ছে একটা করে পার্ট। তার মানে বেশ কয়েকটা সেকশনস মিলে আমাদের একটা কিন্তু লেআউট তৈরি হয়েছে। তো এই টেমপ্লেটটা এইভাবে এখান থেকে তৈরি হয়েছে। তো এই সেকশনস গুলোকে নিয়ে আবার টেমপ্লেট গুলো তৈরি হয়েছে। আমরা এখানে একটা সেকশন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন একটা কালেকশন বা অন্য কোনো টেমপ্লেট যদি দেখি, যেমন এই টেমপ্লেটটার ক্ষেত্রে এখানে এই যে গ্রিড, যেটা এই যে এই কালেকশনটা তো এখান থেকে করা হয়েছে, এই যে ব্যানার এখান থেকে নেওয়া হয়েছে, দুইটা সেকশন এখানে। তো এরকম ভিন্ন ভিন্ন সেকশন থাকতে পারে। যেমন ইন্ডেক্সে বেশ কিছু সেকশন আছে। তো ইন্ডেক্সে আমরা যখন প্রথমবার যখন এই ল্যান্ডিং পেজটা ওপেন করতেছি তখন কিন্তু আমরা বাই ডিফল্ট বেশ কয়েকটা সেকশন দেখতে পাচ্ছি, যেমন অ্যানাউন্সমেন্ট বার, তারপর হচ্ছে হেডার, তারপরে এই যে এইটা এই সেকশনটা। তো এই যে ফিচার্ড কালেকশন বা এই যে মাল্টিমিডিয়া কলেজ, এটা আমরা কিন্তু পাচ্ছি কিন্তু এই যে এখান থেকে বাই ডিফল্টে যে ব্যানার আমরা নিচ্ছি, ব্যানারের হেডিংয়ে কি কি থাকবে, বাই ডিফল্ট টেক্সটগুলো আমরা কিন্তু এখান থেকে সেট করে দিচ্ছি। তো এটা হচ্ছে সেই ইন্ডেক্স পেজটাকে রিপ্রেজেন্ট করে যে কি কি ডেটা বাই ডিফল্ট এখানে থাকবে। তারপরে যদি আমরা কোনো কিছু সেভ দিই তাহলে ওই ডেটাগুলো কিন্তু এখানে চলে আসবে। সেকশনস এর পর আসতেছে স্নিপেটস। স্নিপেটস হচ্ছে এই সেকশনস এর আন্ডারে আমরা কিন্তু বেশ কিছু কন্টেন্ট এখানে পাই। যেমন এই যে এখান থেকে আমরা অ্যানাউন্সমেন্ট বারের জন্য এই জিনিসপত্রগুলো রাখছি, কিন্তু এখানে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি যে কিছু ফাইল রেন্ডার করা আছে, লাইক এই যে আইকন অ্যারো। তো এই আইকন অ্যারো এই রেন্ডার্ড ফাইলটা কিন্তু আছে স্নিপেটসের ভিতরে। তার মানে আমি কিন্তু সেকশনের ভেতরে সব কিছু রাখতেছি না। সেকশনস এই স্নিপেটসগুলো হচ্ছে এই সেকশনের কিছু কিছু অংশ আমরা এখান থেকে কিন্তু রেন্ডার করে নিচ্ছি। তার মানে পুরো ফাইলটাকে আমরা এখান থেকে না করে আমরা একটা জায়গায় রেখে দিচ্ছি, এটাকে আমরা আবার রিইউজ করতে পারবো অন্যান্য সেকশনের ক্ষেত্রে। এই সুবিধাটা দেয়া হচ্ছে আমাদের এই স্নিপেটস ফোল্ডার থেকে যে ফাইলগুলো আমরা ক্রিয়েট করব। তো এখানে শুধু লিকুইড ফাইলগুলোই থাকবে। এখানে লিকুইড ফাইলের পাশাপাশি আমরা এখানে ইমেজ রাখতে পারবো, যেমনটা এখানে আইকন রাখা আছে। তো স্নিপেটস ফোল্ডারটা হচ্ছে এইরকম বেশ কিছু ফাইল নিয়ে আমাদের সেকশনস বা অন্যান্য টেমপ্লেটে আমরা কিন্তু সরাসরি ইউজ করতে পারি। সেটা হচ্ছে অবশ্যই লিকুইড হতে হবে, ডট লিকুইড, জেসনে না। এরপরে আসতেছে কনফিগ। এটার আরো বিস্তারিত আলোচনা আছে। এটার মধ্যে গ্লোবাল কিছু ভেরিয়েবল আমরা রাখতে পারি, গ্লোবাল কিছু ডাটা আমরা রাখতে পারি। যেমন এখানে জেসন ডাটা আছে সেকশন ওয়াইজ। সাপোজ এই যে ইন্ডেক্স ডট জেসন, আবার আমরা যদি এই যে সেকশনসে গিয়ে আমরা যদি যেখানে এই যে অ্যানাউন্সমেন্ট বার, এটা যখন আমরা ওপেন করলাম তখন কিন্তু এখান থেকে যে আমরা ডাটাগুলো পাচ্ছি সেটা কিন্তু এই নিচে আমরা কিন্তু জেসন ফাইল তৈরি করে এই জেসন ফাইলের আন্ডারে আমরা কিন্তু তৈরি করে ফেলছি। এগুলো শুধুমাত্র এই সেকশনটাতেই ইউজ হচ্ছে। এটা কিন্তু এইটার অ্যাক্সেস কিন্তু আমরা এই জায়গায় শুধু পাচ্ছি। এই যে নিচে আমরা এই জেসন ফাইলের মধ্যে যে যে ডাটাগুলো আমরা দিচ্ছি, আমরা নিচ্ছি এখান থেকে ক্রিয়েট করে, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারতেছি শুধু এইটার মধ্যে। এটা কিন্তু অন্য কোনো সেকশনে আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো না। বাট যখন আমরা কনফিগের মধ্যে সেটিংস স্কিমাতে যাব, তো এই যে জেসন ডেটাগুলো আছে এটার একটা করে আইডি আছে,
তো এই আইডি ধরে আমরা কিন্তু এটা গ্লোবালি ইউজ করতে পারবো। আমরা এটা অ্যানাউন্সমেন্ট বারও ইউজ করতে পারবো, আমরা এটা হেডারেও ইউজ করতে পারবো, কার্ডেও ইউজ করতে পারবো, মানে থিমের সর্বত্র আমরা ইউজ করতে পারবো। সেটা অবশ্যই কোথায় হতে হবে? সেটিংস স্কিমের মধ্যে। তার মানে ডিফল্ট যে সেটিংসগুলো আছে, যেমন থিমের কালার, থিমের ডিফল্ট কি বলে ফন্ট সাইজ বা ফন্ট ফ্যামিলি, এগুলো হচ্ছে এখান থেকে সাধারণত নির্ধারণ করা হয়। তো এইখানে সেই ডেটাগুলো আমরা রাখবো, যে এই ডেটাগুলো যেন সব জায়গা থেকে আমরা অ্যাক্সেস পেতে পারি। তো সেটিংস ডেটা যেটা, সেটা হচ্ছে যে বাই ডিফল্ট কিছু ডেটা আমাদের দরকার পড়বে, সেই ডেটাগুলো আমরা এখান থেকে সেট করে রাখবো। হ্যাঁ, সেইগুলো হচ্ছে যেমন এই থিমটা আমরা যখন এখানে আমরা ওপেন করছি তখন কিন্তু একটা ডিফল্ট স্টাইল আমাদের কিন্তু এখানে রিপ্রেজেন্ট করতেছিল, মানে মনে হচ্ছিল যে হ্যাঁ এটা একটা ওয়েবসাইট। আমরা কিন্তু কোনো কিছু কাস্টমাইজ বা কোনো কিছু ইনসার্ট না করেই, কালার কোনো কিছু না দিয়েই কিন্তু আমরা এটা পাচ্ছিলাম। তো এই ডাটাগুলো বাই ডিফল্ট কোথা থেকে আসে? এইরকম একটা জায়গা থেকে আসে। এরপরে হচ্ছে অ্যাসেটস ফোল্ডার। তো অ্যাসেটস ফোল্ডার যখন আমরা নামটা শুনছি বুঝতেই পারতেছি এখানে কী কী থাকবে। এখানে জেএস ফাইল থাকবে, সিএসএস ফাইল থাকবে, এখানে ইমেজও থাকতে পারে। তো আমরা এইসব জিনিস এখানে রাখবো অ্যাসেটস হিসাবে। তো এখান থেকে কিভাবে অ্যাড করতে হয় সেটা হচ্ছে যে আমরা এখানে যদি একটা ছোট্ট একটা উদাহরণ দেখি, যেমন থিম ডট লিকুইডে, তো হেডারের মধ্যে যদি আমরা যাই, হেডারের মধ্যে গেলে আমরা এখানে এই যে এরকম যে গ্লোবাল ডট জেএস, এই যে কোথা থেকে আসতেছে? অ্যাসেট ইউআরএল, এটা অ্যাসেট ফাইল থেকে আসতেছে। এইটা যখন আমরা ট্যাগটা ইউজ করব, আমরা তো ট্যাগ শিখছি যে কোথায় কীভাবে ইউজ হচ্ছে কোন জিনিসগুলো, তো এটা আমরা দেখলেই বুঝতে পারতেছি যে এটা অ্যাসেট ইউআরএল থেকে আসতেছে। তো এই ফাইলটা অবশ্যই সে এইখানে গিয়ে খুঁজবে এটা আসলে এখানে আছে কিনা। যদি থাকে তাহলে এটাকে সে এখান থেকে সুন্দরভাবে রেন্ডার করে নিয়ে নেবে, এবং এটা কিন্তু একটা সুন্দর একটা আমাদের ইউআরএল রিটার্ন করবে। এই আমরা যে লিকুইড যে টেক্সটটা লিখছি, কোডটুকু লিখছি এটার জন্য। ওকে, এরপরে আসতেছে লোকালস। লোকালসের মধ্যে তেমন কিছু না, এটা আমাদের সর্বশেষ কাজ হবে, যেটা হচ্ছে যে আমাদের স্টোরটা যদি কোনো মাল্টিপল ল্যাঙ্গুয়েজে যদি আমরা ট্রান্সলেট করতে চাই, সো সেই ট্রান্সলেট যে ল্যাঙ্গুয়েজগুলো হবে সেটা হচ্ছে এখান থেকে আসবে। সাপোজ এখানে আমরা এই যে ইংলিশের জন্য ডিফল্ট যেটা, সেটা দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে যে আইডিটা করে ইউজ করা হয়েছে সেটা কিন্তু সবার মধ্যে আছে। যেমন আমরা একটা টাইটেল আইডি দিয়ে আমরা লিখছি যে টাইটেল এটা, তো এই টাইটেলটাকে অন্য ল্যাঙ্গুয়েজে আমরা দিয়ে আমরা কিন্তু বলতে পারবো যে এটা যদি এই টাইটেল যদি এটা হয় তাহলে এই ল্যাঙ্গুয়েজে এটা টাইটেল হবে এটা। তো এইভাবে দেওয়া যেতে পারে। তো সেটার জন্য হচ্ছে এই লোকালস ফাইলটা আমরা ইউজ করব, যেটা সব শেষ কাজ, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এটাই ছিল মূলত শপিফাইয়ের থিমের ফাইল স্ট্রাকচার। তো এগুলো প্রতিটাই আমরা একটা একটা করে দেখব। তার মানে আমরা বুঝে নিলাম যে কোথায় কোন ফাইলটা কিভাবে থাকতেছে এবং এগুলো কিভাবে ইউজ করা লাগে আমরা আস্তে আস্তে শিখে ফেলব। একদিনে এত কিছু মাথায় চাপ নেওয়ার দরকার নাই, আমরা আস্তে আস্তে সব কিছু জেনে নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো যারা এর আগের ভিডিওগুলো মিস করছেন তারা ওগুলো দেখে আসলে আমার মনে হয় যে এখান থেকে শুরু করাটা তাদের জন্য বেটার হবে বা বুঝতে সুবিধা হবে, কারণ আমরা অলরেডি লিকুইড নিয়ে আলোচনা করছি এবং কোন লিকুইড ফাইলগুলো কীভাবে কাজ করে। আমরা হচ্ছে বেসিক যে লিকুইডের যে সিনট্যাক্স যেটা, সেটা সম্পর্কে আমরা পরিচিত হয়েছি অলরেডি। তো আমরা এখানে শুধু এখন ইউজ করব কিভাবে থিম ডেভেলপমেন্টে সেগুলো ইউজ করা যায়। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।